হ্যালো, গুড মর্নিং। প্রিভিয়াস ক্লাসে আমরা ফ্রিকশন ফোর্সের প্রপার্টি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স পড়েছি। সেখানে আমরা জানি যে ফ্রিকশন ফোর্স কোথায় কাজ করে না, যে কোনো দুটো বস্তুর সারফেস অফ কন্ট্যাক্টে কাজ করে, দুটো বস্তুর স্পর্শ তলে কাজ করে। কখন না, বস্তু দুটো যখন একে অপরের সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তাদের গতির বিরুদ্ধে, অর্থাৎ তাদের গতিবেগ যেদিকে তার অপোজিট দিকে হচ্ছে ফ্রিকশন ফোর্স কাজ করে, অ্যাক্ট করে। আর কি পড়ছি না, ঘর্ষণ কোণ কী ছিল না, কোনো একটা বস্তুকে যখন আমরা ভূমির সাথে হচ্ছে যে কোনো একটা তলের উপরে টেনে নিয়ে যাচ্ছি, তখন ওই বস্তুর উপর দুটো বল কাজ করছে, আমাদের অ্যাপ্লাইড ফোর্স ছাড়া আর বস্তুর উপর দুটো ফোর্স কাজ করছে, একটা কি লম্ব প্রতিক্রিয়া বল আর একটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এই লম্ব প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের যে লব্ধিটা, সেই লব্ধি লম্ব প্রতিক্রিয়া বলের সাথে যে কোণ উৎপন্ন করে, সেইটাকে আমরা কি বলছি, ঘর্ষণ কোণ। আর কি পড়েছিলাম, স্থিতিকোণ বা বিরাম কোণ। স্থিতিকোণ বা বিরাম কোণ কি না, নততলের উপরে রাখা কোনো বস্তুকে, হ্যাঁ তার আগে নততলটা বলি, যে নততল কি না, কোনো একটা বস্তু মানে কোনো একটা পাটাতনকে আমরা ভূমির সাথে কোণ করে যদি এভাবে রাখি এবং কোনো একটা বস্তুকে এইভাবে ঠেলে নিয়ে তুলি উপর দিকে, তখন ওই সিস্টেমটাকে আমরা কি বলছি, নততল সিস্টেম। তো একটা নততলের উপরে এভাবে ধরো, এই একটা নততলের উপরে হচ্ছে একটা বস্তুকে আমরা রেখে জাস্ট নতি কোণটাকে যদি আস্তে আস্তে আমরা বাড়াই, একটা নতি কোণ আসবে যখন কি হবে, বস্তুটা জাস্ট নিচের দিকে পড়তে শুরু করবে। আস্তে আস্তে এভাবে অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি, একটা কোণ আসবে যার জন্য বস্তুটা নিচের দিকে স্লিপ করে পড়তে থাকবে। এই যে অ্যাঙ্গেলটা যার জন্য বস্তুটা জাস্ট নিচের দিকে স্লিপ করে, জাস্ট নিচের দিকে হচ্ছে স্লিপ করতে শুরু করে বা শুরু করার উপক্রম হয়, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি, স্থিতিকোণ বা বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। আর এটা হচ্ছে নতিকোণের হাইটটা, এই যে জাস্ট নতিকোণের হচ্ছে যে এটা হাইটটা, নাকি এই হাইটটা। তো সেটা আগের প্রিভিয়াস ক্লাসে এগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়বো ইকুইলিব্রিয়াম অফ এ বডি অন ইনক্লাইন্ড প্লেন। মানে নততলের উপরে রাখা কোনো একটা বস্তুর সাম্যাবস্থা আমরা এক্সপ্লেন করবো, ডিসকাস করব। মানে না, যদি নতিকোণটা স্থিতিকোণ বা বিরাম কোণের থেকে বেশি হয়, তাহলে কি হবে না, যদি ঘর্ষণ বল সাফিসিয়েন্ট না হয়, ঘর্ষণ বল যদি সাফিসিয়েন্ট না হয়, তাহলে বস্তুটা নিচের দিকে পিছলে পড়তে থাকবে। ঘর্ষণ বল যদি বস্তুটাকে, হ্যাঁ সাফিসিয়েন্ট তো হবেই না, আমরা নতি ওই তলের সাপেক্ষে নতিকোণের থেকে বেশি কোণে বস্তুটাকে, নততলটাকে নতিকোণের স্থিতিকোণ বা বিরাম কোণের থেকে বেশি অ্যাঙ্গেলে রেখেছি, মানে বস্তুটা নিচের দিকে স্লিপ করে পড়তে থাকবে। আর নিচের দিকে যখন স্লিপ করে পড়তে থাকবে, বস্তুটাকে যদি আমরা ইকুইলিব্রিয়াম অবস্থায় আনতে চাই, যে আমরা নিচের দিকে পড়তে দেবো না, তখন আমরা কি করতে হবে আমাদের না, বস্তুটার উপরে সাপোজ বিরাম কোণের থেকে বেশি অ্যাঙ্গেলে রেখেছি, তাহলে বস্তুটা নিচের দিকে স্লিপ করে পড়ার উপর পড়ছে, তাহলে আমরা কি করতে হবে না, একটা বলকে রেখে একটা জাস্ট এক্সটার্নাল ফোর্স দিয়ে টেনে রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে বস্তুটা নিচের দিকে পড়বে না এবং কি স্থির অবস্থায় থাকবে। এই কন্ডিশনটাকে আমরা কি বলছি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। অর্থাৎ বাইরের থেকে বল প্রয়োগ করে বস্তুটা নততলের উপরে পিছলে পড়ছিল, নততল বরাবর নিচের দিকে, বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুটাকে আমরা জাস্ট আটকে রেখেছি, পিছলে পড়তে দিচ্ছি না। এই অবস্থাটাকে বলছে সাম্যাবস্থা। তো দুটো কন্ডিশন হতে পারে। এখন কীরকম, এই যে ফোর্সটা আমরা বাইরে থেকে এক্সটার্নাল ফোর্সটা দিয়ে আমরা আটকে রাখার চেষ্টা করছি, সেটার জন্যে বস্তুটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, বাট দুটো অবস্থা কীরকমভাবে, বস্তুটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনেই নিচের দিকে জাস্ট পড়ার উপক্রম অবস্থায় আছে, নিচের দিকে পিছলে পড়ার উপক্রম অবস্থায় আছে, মানে বলটা যদি আমরা ছেড়ে দিই তাহলেই নিচের দিকে পিছলে পড়ে যাবে। আরেকটা কন্ডিশন কি হতে পারে না, বলটা প্রয়োগ করার জন্য বস্তুটা উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে না এসে বস্তুটা উপরের দিকে যাচ্ছে, সেই একটা কন্ডিশন হতে পারে। জাস্ট উপরের দিকে যাওয়ার উপক্রম অবস্থায় আছে, আরেকটু বল দিলেই বস্তুটা উপর দিকে চলতে শুরু করবে, মানে উপর দিকে যেতে শুরু করবে। তো ফার্স্ট কেস আমরা এক্সপ্লেন করব কি না, এক্সটার্নাল ফোর্স দিয়ে বস্তুটাকে আমরা জাস্ট আটকে রেখেছি, কিন্তু নিচের দিকে পড়ার উপক্রম অবস্থায় আছে। তাহলে ওই সাম্যাবস্থাটাকে আমরা এক্সপ্লেন করব। তাহলে এখানে সাম্যাবস্থা এক্সপ্লেন করা মানে হচ্ছে না, মিনিমাম কত ফোর্স দিয়েছি আমরা, কত ফোর্স দিয়ে টেনে রেখেছি, যার জন্য বস্তুটা নিচের দিকে পড়ছে না বাট পড়ার উপক্রম অবস্থায় আছে। তো এই মিনিমামটা আমাদের বের করতে হবে, এক্সটার্নাল ফোর্সের মিনিমাম ভ্যালুটা। ধরো যে নততলের সাপেক্ষে এক্সটার্নাল ফোর্সটা আলফা অ্যাঙ্গেল অ্যাক্ট করছে, কারণ জানো যে কোনো বস্তুকে যখন আমরা টানি, ধরো ভূমির উপরে আছে, আর সারফেসের উপরে আছে, জাস্ট আর সারফেসের প্যারালালি আমরা টানি না, একটু অ্যাঙ্গেল করে আমাদের টানতে হয়। একই রকমভাবে নততলের উপরে আমরা যেহেতু বস্তুটাকে
অ্যাপ্লাই করছি ফোর্স টেনে রাখছি, মানে জাস্ট আমাদের কী করবো না, নততলের সাপেক্ষে প্যারালালি আমরা টানছি না, নততলের সাপেক্ষে জাস্ট অ্যাঙ্গেল করে বস্তুকে টেনে সাম্যাবস্থায় রাখছি আমরা। তাহলে আলফা অ্যাঙ্গেলে কাজ করছে, নততলের সাপেক্ষে আলফা অ্যাঙ্গেলে অ্যাপ্লাইড ফোর্স ক্যাপিটালে অ্যাক্ট করছে। তাহলে অ্যাপ্লাইড ফোর্স ক্যাপিটাল এফ দুটো কম্পোনেন্টে ভাগ হবে। তার আগে বলি যে এই ছবিটা যখন তোমরা আঁকবে কীভাবে আঁকবে না, দেখো যে বস্তুর ভর আমরা এম নিয়েছি, তো বস্তুর ভর যদি এম হয় তাহলে এমজি ফোর্সটা, গ্র্যাভিটেশনাল ফোর্সটা সবসময় নিচের দিকে কাজ করবে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি নিচের দিকে কাজ করে সেটা সবসময় কি কেমনভাবে কাজ করে না, আর্থ সারফেসের সাপেক্ষে পারপেন্ডিকুলার, আর্থ সারফেসের সাপেক্ষে লম্বভাবে কাজ করবে। তাহলে এখানে নততলের যে হাইটটা সেটা নিশ্চয়ই আর্থ সারফেসের সাপেক্ষে বা ভূমি সাপেক্ষে লম্ব। তাহলে এমজি ফোর্সটা আমরা সবসময় কী করবো, বস্তুটা যেমনভাবেই থাকুক না কেন বডিটা, এইটার সাথে প্যারালালি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে ড্রয়িং করব। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আর ভূমি সাপেক্ষে হাইটটা হচ্ছে যে প্যারালাল। আচ্ছা, তাহলে লম্ব প্রতিক্রিয়া বলটা আমরা জানি কিভাবে কাজ করে না, লম্ব প্রতিক্রিয়া বল কিভাবে কাজ করে, যে তলটার উপরে রেখেছি তলের সাপেক্ষে লম্বভাবে যে ফোর্সটা কাজ করছে সেটাকে আমরা কি বলছি, লম্ব প্রতিক্রিয়া ফোর্স। তাহলে ইনক্লাইন প্লেনের সাপেক্ষে লম্বভাবে লম্ব প্রতিক্রিয়া ফোর্সটা, তাহলে দেখো এই ইনক্লাইন প্লেনের রেসপেক্টে লম্বভাবে যদি একটা আমরা লাইন টানি সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া ফোর্সের ডাইরেকশন। সেই জন্য দেখো এটা এঁকেছি, ঠিক আছে। তাহলে নতি কোণটা এখানে যদি থিটা হয় তাহলে অবশ্যই মনে রাখবে যে এই ভূমির সাপেক্ষে যে লম্ব প্রতিক্রিয়া বলটা তার সাথে গ্র্যাভিটেশনাল ফোর্সের অ্যাঙ্গেলটাও থিটা হয়। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে ডাব্লিউ ইকুয়াল টু এমজি নিয়েছি, তাহলে দুটো কম্পোনেন্টে ভেঙে নাও। একটা দেখো থিটা বরাবর ডাব্লিউ কস থিটা, আর হচ্ছে যে লম্ব তল নিচের ডাউনার ডাইরেকশনে নততল বরাবর ডাব্লিউ সাইন থিটা। আর অ্যাপ্লাইড ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নাও। দেখো নতি কোণের সাথে আলফা অ্যাঙ্গেলে আছে, নতি কোণের সাথে যদি আলফা অ্যাঙ্গেলে থাকে তাহলে এই বরাবর কি কাজ করবে, এফ কস আলফা, আর এই বরাবর হচ্ছে এফ সাইন আলফা, ঠিক আছে। তাহলে বডিটা যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের মধ্যে এক্সপ্লেন করতে হয় তাহলে কোনো একটা বডি কখন ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে না, যখন তার উপর লব্ধি বলটা জিরো, তাই তো। আমরা ধরে নিয়েছি কি বস্তুটা জাস্ট নিচের দিকে পড়ার উপক্রম অবস্থায় আছে, তাহলে ঘর্ষণ ফোর্সটা কোন দিকে কাজ করবে, উপর দিকে কাজ করবে, ফ্রিকশন ফোর্সটা আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। তাহলে টোটাল ফোর্সটা কি হবে, জিরো হবে, যেহেতু আমরা ধরে নিচ্ছি ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। তাহলে ফার্স্ট ডাইরেকশন অনুযায়ী ফোর্সগুলোকে আমরা লিখবো। তারপরে নততল বরাবর কি কি ফোর্সগুলো কাজ করছে, নততল বরাবর নিচের দিকে কাজ করছে ডাব্লিউ সাইন থিটা, ঠিক আছে। আর উপরের দিকে কাজ করছে ঘর্ষণ বল আর হচ্ছে এফ কস আলফা। তাহলে লিখো, তাহলে নততল বরাবর উপর দিকে কাজ করছে এফ কস আলফা প্লাস স্মল এফ, দ্যাট মিন ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা, এফ কস আলফা প্লাস এফ আপওয়ার্ড ডাইরেকশনে, সেম ডাউনওয়ার্ড ডাইরেকশন ডাব্লিউ সাইন থিটা নততল বরাবর। এরপরে আমরা তো জানি যে ঘর্ষণ গুণাঙ্ক বস্তু এবং নততলের মধ্যে যদি মিউ হয় তাহলে এ ফিজিক্যালটা কী হবে, মিউ ইন্টু এন হবে, যেহেতু এনটা লম্ব প্রতিক্রিয়া ফোর্স আমরা নিয়েছি। তাহলে এফ ইকুয়াল টু মিউ এন, আবার এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ কস থিটা বা এমজি কস থিটা, তাহলে হচ্ছে এফ ইকুয়াল টু মিউ এন ডাব্লিউ এমজি কস থিটা বা মিউ ডাব্লিউ কস থিটা। তাহলে জাস্ট এন এর ভ্যালুটা শুধু বসাও, এই ভ্যালুটা আমরা শুধু বসাচ্ছি। তাহলে এফ কস আলফা প্লাস মিউ এন এফ ইকুয়াল টু মিউ এন ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা, একটা এক নাম্বার ইকুয়েশন দিলাম। সেকেন্ড কি, আর কি কোন ফোর্স কাজ করছে, দেখো এই লম্ব প্রতিক্রিয়া বলের রেসপেক্টে যে লাইনটা সেটাতে নিচের দিকে কাজ করছে ডাব্লিউ কস থিটা, আর উপরের দিকে কাজ করছে লম্ব প্রতিক্রিয়া বল এন এবং কি এফ সাইন আলফা, অ্যাপ্লাইড ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এফ সাইন আলফা। তাহলে সেটা লিখি আমরা যে এন প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু ডাব্লিউ কস থিটা। উপরের দিকে এন প্লাস এফ সাইন আলফা, নিচের দিকে হচ্ছে জাস্ট অপোজিট ডাইরেকশন ডাব্লিউ কস থিটা, তাহলে ইকুয়াল হবে এন প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু ডাব্লিউ কস থিটা। তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি না, এর মিনিমামটা বের করতে হবে, যার জন্য বস্তুটা জাস্ট নিচের দিকে পড়ার উপক্রম কন্ডিশন আছে বাট নিচের দিকে গড়িয়ে পড়ছে না। তাহলে সলিউশন করতে সলভ করতে হবে আমাদের 1 নাম্বার ইকুয়েশন আর 3 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশনটা কীভাবে, 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশনকে আমরা মিউ দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে
এন প্লাস এফ সাইন আলফা ইজিক্যাল টু ডাব্লিউ কস থিটা, যেটা আছে 2 নাম্বার ইকুয়েশন, এটা মিউ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে মিউ এন প্লাস মিউ এফ সাইন আলফা ইজিক্যাল টু মিউ ডাব্লিউ কস থিটা। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে যে এটা 3 নাম্বার ইকুয়েশন, তাহলে 3 নাম্বার ইকুয়েশন আর 1 নাম্বারের সঙ্গে সাবস্ট্রাক্ট করে দাও 1 মাইনাস 3, তাহলে কি আছে এফ কস আলফা, সাবস্ট্রাক্ট যদি করি দেখো এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে যে 3 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 নাম্বার ইকুয়েশনে দেখো মিউ এন আছে আর 3 নাম্বার ইকুয়েশনেও মিউ এন আছে, তাহলে যখন মাইনাস করবো এই মিউ এন কেটে যাবে। তাহলে পড়ে আছে কি, আমরা 1 মাইনাস 3 করছি, তাহলে 1 এফ কস আলফা মাইনাস মিউ সাইন আলফা, এটা কমন নিয়েছি ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইডে কি আছে না ডাব্লু সাইন থিটা, 3 নাম্বার আছে মিউ ডাব্লু কস থিটা, তো ডাব্লুটা কমন নিলে কি হবে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু কত আসছে ডাব্লু ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ডিভাইড বাই কস আলফা মিউ সাইন আলফাটা নিচে চলে যাবে, কস আলফা মিউ সাইন আলফা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এফটা। এরপরে আমাদের কিছু সিম্পলিফাইড করতে হবে, কারণ থিটা আলফা মিউ রেসপেক্টে সিম্পলিফাইড করতে হবে। এখন আমরা জানি ঘর্ষণ গুণাঙ্কের সাথে ঘর্ষণ কোণের কি সম্পর্ক, মিউজিক্যাল টু ট্যান ল্যামডা। ঘর্ষণ কোণ যদি ল্যামডা হয়, ঘর্ষণ গুণাঙ্কের সাথে ঘর্ষণ কোণের সম্পর্কে মিউজিক্যাল টু ট্যান ল্যামডা। তাহলে মিউর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে কি আসবে এফ ইকুয়াল টু ডাব্লু ইন্টু সাইন থিটা মাইনাস ট্যান ল্যামডা মানে সাইন ল্যামডা বাই কস ল্যামডা, তাহলে সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু কস থিটাটা আছে হোল ডিভাইডেড বাই নিচে কি আছে কস আলফা মাইনাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা। ঠিক আছে, আর যদি উপরের সাবস্ট্রাকশনটা করো নিচের সাবস্ট্রাকশনটা করো, তাহলে ডাব্লু ইন্টু উপরটা কস ল্যামডা হচ্ছে যে এলসিএম, তাহলে সাবস্ট্রাকশনটা করলে কি হচ্ছে সাইন থিটা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা কস থিটা হোল ডিভাইড বাই সেম নিচের। আচ্ছা দেখো এখানে যখন একটু স্টেপ জাম্প করছি, উপরেরটাতে এলসিএম কস ল্যামডা, নিচেরটা যখন সাবস্ট্রাকশন করব তখনও হচ্ছে এলসিএম কস ল্যামডা, তাহলে বিয়োগটা করার পরে কস ল্যামডা অ্যান্ড কস ল্যামডা কী হবে ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে। ঠিক আছে, আর নিচে কি পড়ে থাকবে কস আলফা কস ল্যামডা কস আলফা মাইনাস সাইন ল্যামডা সাইন আলফা। ঠিক আছে, তাহলে উপরটা কি হচ্ছে সাইন থিটা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা কস থিটা, আমরা সাইন অফ এ মাইনাস বি সমান কি জানি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে উপরটা কি হয়েছে ডাব্লু ইন্টু সাইন অফ থিটা মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই কস ল্যামডা কস আলফা মাইনাস সাইন ল্যামডা সাইন আলফা। আমরা জানি কস অফ এ মাইনাস বি সমান এ প্লাস বি সমান কি জানি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে নিচটা কি হয়েছে কস অফ ল্যামডা প্লাস আলফা। এটা হচ্ছে আমাদের ফাইনাল ক্যালকুলেশন, যে এফ ফোর্স দিয়ে যখন আমরা জাস্ট বস্তুটাকে ইকুইলিব্রিয়াম স্টেটে রেখেছি তখন এফ ইকুয়াল টু কত ডাব্লু ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা কস অফ ল্যামডা প্লাস আলফা হয়েছে। এরপরে এফটা এফ মিনিমাম কখন হবে, আমাদের দরকার যে এফ মিনিমাম কত হলে বস্তুটা জাস্ট নিচের দিকে পড়ার উপক্রমে থাকবে কিন্তু পিছলে পড়বে না। ঠিক আছে, তাহলে এফ মিনিমাম কত হবে যদি ক্যালকুলেশন করতে হয়, তো নিচে কি আছে দেখো নিচটাকে মিনিমাম হতে হবে, হয় কি এফ যদি মিনিমাম হতে হয় তাহলে নিচটাকে 1 হতে হবে, কারণ আমরা জানি যে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ দিয়ে কাউকে যখন ডিভাইড করা হয় তখন ভ্যালুটা মানে ভাগফলটা হচ্ছে যে ইনক্রিজ করে, তাহলে নিচটা যদি ফ্র্যাকশন থেকে যায় 1/1 চেয়ে কম তাহলে রেজাল্টটা বেড়ে যাবে, তাহলে নিচটাকে কী করতে হবে 1 হতে হবে, কারণ কসের ভ্যালুটা আমরা জানি 0 থেকে 1 এর মধ্যে -1 থেকে জাস্ট 1 এর নিচে থাকে, তাহলে এটা 1 করতে হয় এটাকে মিনিমাম হতে গেলে, তাহলে এই মিনিমাম ইকুয়াল টু কত হবে না এই মিনিমাম যদি হতে হয় তাহলে এটাকে কস অফ ল্যামডা প্লাস আলফাটাকে কি হতে মিনিমাম হতে হবে, দেখুন 1 হতে হবে, ভ্যালুটাকে 1 হতে হবে,
তাহলে নিশ্চয়ই ল্যামডা প্লাস আলফাটা 0 ডিগ্রি, তাই তো? আর ল্যামডা ইকুয়াল টু মাইনাস অফ আলফা হতে হবে। যদি হয় তবে এফটা, এই কন্ডিশনের জন্য এফটা মিনিমাম হবে এবং এই মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করে আমরা কি করব, যে ফোর্সটাকে সাম্যাবস্থায় রাখতে পারবো। তাহলে এই কন্ডিশনে এই মিনিমামটা কত হচ্ছে, এই কন্ডিশনের জন্য এই মিনিমামটা জাস্ট নিচটা থাকছে না, তাহলে ডাব্লু সাইন অফ থিটা মাইনাস আলফা। সেকেন্ড যেটা আমরা করব, যে এটাও তো হতে পারে যে আমরা এক্সটার্নাল ফোর্স দিয়েছি, এক্সটার্নাল ফোর্স দেওয়ার জন্য কি হয়েছে, বডিটা নিচের দিকে পিছলে পড়ছিল, বাট নিচের দিকে পিছলে পড়ার পরিবর্তে সে, যেহেতু আমরা এক্সটার্নাল ফোর্স দিয়েছি, তাহলে নিচের দিকে পিছলে না পড়ে বস্তুটা উপরের দিকে জাস্ট ওঠার উপক্রম অবস্থায় আছে, উপর দিকে গতিশীল নয়, জাস্ট উপর দিকে ওঠার উপক্রম অবস্থায় আছে। তাহলে সেই অবস্থায় আমরা সাম্যাবস্থাকে বা ইকুইলিব্রিয়াম স্টেটটাকে কীভাবে আমরা এক্সপ্লেন করব। তাহলে চেঞ্জ কি হবে বলো, না চেঞ্জ হবে শুধুমাত্র ফ্রিকশন ফোর্সটা, নাকি? কারণ যদি এক্সটার্নাল ফোর্সের জন্য বডিটা জাস্ট উপরের দিকে ওঠার মুভমেন্টে থাকে, তাহলে নিশ্চয়ই ওই মুভমেন্টে ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে, জাস্ট ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে, বাকি আর কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে এটার রেসপেক্টে আমরা এই মিনিমামটা জাস্ট মিনিমাম ক্যালকুলেশন করব, যার জন্য ওঠার জাস্ট উপর দিকে ওঠার মুভমেন্টে থাকবে এই মিনিমাম। তাহলে যদি বডিটা আপার ডাইরেকশনে যাওয়ার জাস্ট মুভমেন্টে থাকে, আমরা জানি যে একটাই চেঞ্জ হবে, কি ঘর্ষণ বলটা নিচের দিকে কাজ করবে। তাহলে এই যদি ইকুইলিব্রিয়াম স্টেটটাকে আমরা এক্সপ্লেন করতে চাই, সেম যে টোটাল যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, তাহলে টোটাল রেজাল্টেন্ট ফোর্স অন দি বডি উইল বি 0। দেন তাহলে ফোর্স ডাইরেকশনগুলো আমরা লিখি। দেখো তাহলে নিচের দিকে এখন কি ফোর্সগুলো কাজ করছে, ডাব্লু সাইন থিটা অ্যান্ড ফ্রিকশন ফোর্স এফ। তাহলে ডাউনওয়ার্ড ডাইরেকশনে ডাব্লু সাইন থিটা প্লাস এফ, এটা কার সাথে ইকুয়াল হবে, এফ কস আলফার সাথে, তাই তো? ডাউনওয়ার্ড ডাইরেকশনে অপোজিট ডাইরেকশনে কস আলফা, এফ কস আলফা ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা প্লাস এফ, और W sin थीटा प्लस F इक्वल टू म्यू एन, देखिए F इक्वल टू म्यू एन, एक नंबर इक्वेशन। हाँ তাহলে F cos আলফাটাকে সিম্পলিফাইড করছি, F cos আলফা মাইনাস মিউ এন ইজ ইকুয়াল টু W sin থিটা। আর এই বরাবর দেখো নিচের দিকে সেম W cos থিটা আর উপরের দিকে হচ্ছে n প্লাস F sin আলফা, তাহলে ওটা লিখি F sin আলফা প্লাস n ইকুয়াল টু W cos থিটা, এটা আগের মতোই আছে। তাহলে সেম ক্যালকুলেশন করার জন্য আমরা কি করছি, ইকুয়েশন 2 কে মিউ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে মিউ এফ সাইন আলফা প্লাস মিউ এন ইকুয়াল টু মিউ ডাব্লিউ কস থিটা, এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে? তাহলে 1 এবং 3 কি করে দাও, অ্যাড করে দাও। 1 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, না মিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা মিউ এন হয়ে গেছে, মাইনাস মিউ এন দুটো কেটে যাচ্ছে, তাহলে এফ মিউ সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1 নম্বরে সাইন থিটা, 3 নাম্বার হচ্ছে মিউ কস থিটা, সরি এখানে মিউ কস থিটা হবে, মিউ কস থিটা, তাই তো? এটা এসেছে। তাহলে এফ সমান সমান কি হবে, এফ সমান সমান হবে ডাব্লিউ ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে যে মিউ সাইন আলফা প্লাস কস আলফা, নাকি? এটা হচ্ছে ফাইনালি ফোর্স। তাহলে কি পেয়েছি আমরা, হ্যাঁ তাহলে আবার মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা বসাও, মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা বসিয়ে দাও, তাহলে কি আসবে, এফ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা প্লাস সাইন ল্যামডা, ট্যান ল্যামডার জায়গায় হচ্ছে যে সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই সেম সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা প্লাস কস আলফা, নাকি? এগেন উপরের যোগটা নিচের যোগটা যদি করি কি আসবে, না এফ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু, তাহলে এলসিএম কস ল্যামডা হচ্ছে কস অফ ল্যামডা, তাহলে হচ্ছে কি কস ল্যামডা সাইন থিটা প্লাস সাইন ল্যামডা কস থিটা হোল ডিভাইডেড বাই সেম নিচটা কি হবে,
সাইন ল্যামডা সাইন আলফা প্লাস কস আলফা কস অফ ল্যামডা হোল ডিভাইডেড বাই কস ল্যামডা। তাহলে কস ল্যামডা কেটে যাচ্ছে আগের মতোই, তাহলে কি পড়ে থাকবে ডাব্লিউ ইন্টু কস ল্যামডা সাইন থিটা কস ল্যামডা লিখো, সাইন থিটা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা কস থিটা হোল ডিভাইডেড বাই নিচে কি আছে সাইন ল্যামডা সাইন আলফা, কসটাকে আগে লিখো, কস আলফা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা সাইন আলফা। ওকে, তাহলে ফাইনালি আমরা এটা পেলাম। এখন দেখো উপরটা তাহলে কি এসেছে, উপরটাতে এসেছে সাইন থিটা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা কস থিটা মানে সাইন অফ এ প্লাস বি। তাহলে এফ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সাইন অফ থিটা প্লাস ল্যামডা হোল ডিভাইডেড বাই নিচে কি এসে কস আলফা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা সাইন আলফা। তাহলে নিশ্চয়ই কস অফ এ মাইনাস বি সূত্র আমরা কি জানি, কস অফ কস এ কস বি মাইনাস প্লাস সাইন এ সাইন বি। তাহলে নিচটা হচ্ছে কস অফ আলফা মাইনাস ল্যামডা, নাকি নিচটা কি হবে কস অফ আলফা মাইনাস ল্যামডা, কারণ সাইন আর বলছে সাইন অফ এ প্লাস বি সমান হচ্ছে কস এ কস অফ এ প্লাস এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বি সমান হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সেটাই হচ্ছে তাহলে নিচটা কস অফ আলফা মাইনাস ল্যামডা। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাহলে এফটাকে মিনিমাম, যে মিনিমাম কত ফোর্স দিয়ে আমরা বইটাকে সাম্যাবস্থায় রাখতে পারবো। তাহলে এফ মিনিমাম যদি হতে হয় তাহলে সেম নিচটাকে 1 হতে হবে। তাহলে cos of alpha minus lambda is equal to 1 or alpha minus lambda is equal to 0 degree or alpha equal to lambda। অর্থাৎ যে মিনিমাম ফোর্স দিয়ে, সবচেয়ে মিনিমাম ফোর্স দিয়ে আমরা কিভাবে এটাকে সাম্যাবস্থায় রাখতে পারবো, যদি আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা হয়। অর্থাৎ এই অ্যাপ্লাইড ফোর্স আর নততলের মধ্যে যে কোণ আর ঘর্ষণ কোণটা এটার মধ্যে যদি ইকুয়াল হয়, তাহলে সেই সাপেক্ষে মিনিমাম কত হবে, মিনিমাম ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সাইন অফ থিটা প্লাস ল্যামডা, তাই তো? এ হচ্ছে। এরপরে লাস্ট কন্ডিশন আমরা করবো যেটা, যে সাপোজ বডিটা নিচের দিকে ডাউনওয়ার্ডে পিছলে পড়ছে, ঠিক আছে, কোনো এক্সটার্নাল ফোর্স আমরা দিচ্ছি না, জাস্ট বডিটা নততলের উপরে যখনই, আমরা তো জানি যে নতি কোণটা যদি বিরাম কোণের থেকে বেশি হয় তাহলে এখানে বস্তুটাকে রাখার পরে আমরা দেখলাম যে বিরাম কোণের থেকে যদি নতি কোণটাকে বেশি করে দিই বস্তুটা কি করবে, এদিকে কি হবে, পিছলে পড়তে থাকবে। কেন? আমরা জানি যে এদিকে ডাব্লু সমান এমজি কাজ করছে, আর এই বরাবর হচ্ছে এটা যে থিটা হবে তাহলে ডাব্লু কস থিটা, এই বরাবর আমরা জানি লম্ব প্রতিক্রিয়া বলা, এদিকে হচ্ছে ডাব্লু সাইন থিটা, নাকি? তাহলে বস্তুটা যখন নিচের দিকে যদি পিছলে পড়ছে তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, জাস্ট উপর দিকে কাজ করবে ঘর্ষণ বল। সেই আমরা কি ঘর্ষণ বল মিউ এন ইকুয়াল টু মিউ ইন্টু ডাব্লু ইন্টু মিউ ইন্টু এমজি কস থিটা, তাই তো? তাহলে যদি বস্তুটা নিচে দিয়ে পিছিয়ে পড়ে নিশ্চয় ত্বরণ সহ পড়বে, তো আমরা ক্যালকুলেশন করব কত ত্বরণ সহ পড়বে। কোনো ফোর্স টোর্স অ্যাপ্লাই করিনি বাইরের থেকে, জাস্ট নতি কোণটাকে বিরাম কোণের থেকে বাড়িয়ে দিয়েছি, তাহলে বস্তুটা নিচের দিকে পিছলে পড়তে থাকবে, তো কত ত্বরণ নিয়ে পড়বে সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো ডাব্লু সাইন থিটা বলটার জন্য নিচের দিকে সে পিছলে পড়ছে, বাট ঘর্ষণ বলটা মাইনাস হবে, নয় কি? তাহলে আমরা কি বলবো, যে ডাব্লু সাইন থিটা মাইনাস অফ ঘর্ষণ বল ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু এম। ধরে নিচ্ছি বডিটার মাস এম আমরা ধরেই নিয়েছি, যে বডিটা যদি এ ত্বরণ নিয়ে এই এক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামে তাহলে এর উপর রেজাল্টেন্ট ফোর্স কত, ডাব্লু সাইন থিটা মাইনাস এ ডাউনওয়ার্ড ডাইরেকশনে ইকুয়াল টু কি হবে না এম এ, এফ ইকুয়াল টু এম এ আমাদের সেকেন্ড ল, और W sin थीटा माइनस म्यू इंटू W cos थीटा इज इक्वल टू एम ए। আমাদের দরকার এটা, আর এ ইকুয়াল টু তাহলে কি হবে W sin थीटा মাইনাস মিউ W cos थीटा বাই W বাই এম, তাই তো?
ডাব্লুর ভ্যালুটা বসিয়ে দাও এমজি, তাহলে এমজি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ডিভাইডেড বাই এম। এম কেটে গিয়ে কী থাকছে, এ ইকুয়াল টু জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এটা হচ্ছে যে যদি ফ্রিলি নততল বরাবর বডিটা পড়তে থাকে তাহলে কত ত্বরণ নিয়ে পড়বে তার ভ্যালু, এ ইকুয়াল টু জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। আবার লার্জ যদি সিম্পলিফাইড করতে চাও, মিউর ভ্যালুটা যদি না সাপ্লাইড থাকে তাহলে মিউ ভ্যালু ট্যান ল্যামডা বসিয়ে টসিয়ে আমাদের সিম্পলিফাইড করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা নিউমেরিক্যালগুলো করো, থিওরিটা ভালো করে বুঝে নিউমেরিক্যালগুলো করো, নিউমেরিক্যালগুলো করে আর যেগুলো আটকাবে আমাকে বলবে, আমি তোমাদের নেক্সট ক্লাসে নিউমেরিক্যালের পিডিএফ দেবো। আর তোমাদের একটা কন্ডিশন আমরা করছি, ওই নতিকোণের যে ছবি আঁকার প্রসেসটা, ডায়াগ্রামের প্রসেসটা, সেটা আমি আবার একটু বলে দিচ্ছি। দেখো যে ডায়াগ্রামটা আমরা আঁকছি কীভাবে, না এটা এটা সাপোজ নততল, তাহলে এইখানে একটা বডিকে আমরা রাখছি নাকি। তাহলে আবার বলছি যে নিচের দিকে আমরা জানি সবসময় এমজি ফোর্স কাজ করে, তাই তো, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কি আর্থ সারফেসের সাথে সবসময় লম্ব হয়। তাহলে নত তলটাকে যখন আমরা রাখছি, নত তলের হাইটটা কি, এটা আর্থ সারফেস সাপেক্ষে লম্ব। তাহলে নিশ্চয়ই এরপর যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করবে এই কন্ডিশনে, সেটা এটার সাথে প্যারালাল করে এঁকে দেবে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হয়ে যাবে এবিজি। তাই তো, এটার সাথে প্যারালাল করে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটা আঁকবো। এরপরে নর্মাল বা রিয়েকশন ফোর্স আমরা জানি কি, না যে তলের উপরে বডিটা থাকে সেই তল বডিটার উপরে যে লম্ব বল দেয় সেটাকে আমরা বলছি নর্মাল রিয়েকশন। যে তলের উপরে আছে সেই তলটা যে সারফেসের উপর আছে, সেই সারফেসটা বডিটার উপরে যে নর্মাল ফোর্স দেয় সেটাকে আমরা কি বলছি, নর্মাল রিয়েকশন। তাহলে এইখানে বডিটা আছে কোথায়, এইখানে বডিটা আছে এই জাস্ট ইনক্লাইন প্লেনের উপর। তাহলে ইনক্লাইন প্লেন বডিটার উপর নর্মাল ফোর্স দেবে, তাহলে নর্মাল ফোর্সটা নিশ্চয়ই ইনক্লাইন প্লেনের সাথে হচ্ছে যে পারপেন্ডিকুলার হবে নাকি। তাহলে নর্মাল ফোর্সটা আমরা ইনক্লাইন প্লেনের সাথে পারপেন্ডিকুলার করব এইভাবে, জাস্ট এইটা 90 ডিগ্রি নিচ্ছি আমরা। ঠিক আছে, ইনক্লাইন প্লেনের সাথে নর্মাল ফোর্সটা 90 ডিগ্রি উপর দিয়ে কাজ করছে। আচ্ছা, এখানে নতিকোণটা যে থিটা হয়, জ্যামিতিক্যালি ইজিলি ক্যালকুলেশন করা যায়, এটাও থিটা হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স আর নর্মাল ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটাও থিটা হয়, মানে ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেলটা। তাহলে এরপরে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙছি, তাহলে এদিকে হচ্ছে এমজি কস থিটা এই বরাবর, আর এই বরাবর হচ্ছে এমজি সাইন থিটা। এই ছবিটা তোমরা বারবার, এখানের নিউমেরিক্যালগুলো খুবই ইজি, জাস্ট এই ডায়াগ্রামটা ঠিকঠাক করে তোমরা আঁকবে, তাহলে দিয়ে টোটাল ফোর্সটা ডাইরেকশন অনুযায়ী লিখে দেবো। তাহলে যদি নিচের দিকে পড়ার উপক্রমে থাকে বডিটা, তাহলে ফ্রিকশন ফোর্স উপর দিয়েই কাজ করবে। তাহলে যদি ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে, সাম্যাবস্থায় থাকে, তাহলে এমজি সাইন থিটা ইকুয়াল টু এ, এন ইকুয়াল টু এমজি কস থিটা। তাই তো, এই ডায়াগ্রামটা তোমরা ভালোভাবে ড্রয়িং করবে। ওকে, চলো বাই, ভালো থেকো সবাই।